দশম শ্রেণী ভৌত বিজ্ঞানে একদম প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারটা আমি হয়তো আগে ভিডিও দিয়েছি, এটা নতুন মডেলের ভিডিও। তোমরা যেটা খুশি দেখতে পারো, একই রকম প্রায় থাকবে, হয়তো কিছু নতুনত্ব কিছু থাকবে, কারণ এখানে একরকম ওখানে একরকম, আমি কিন্তু তোমাদের শেখাই না। চলো আমরা দেখে নেবো আজকের এই নতুন মডেলের ভিডিও এসে আমরা নতুন কি শিখবো, অর্থাৎ চ্যাপ্টারটাকে একদম ডিটেলসে ভালো করে শিখে নেবো। তোমরা নিজেরা ভালো যাতে না দেখে একটা ছবির সাহায্যে গোটা চ্যাপ্টারটা বুঝিয়ে দিতে পারো স্যারদেরকে। আমরা প্রথমে এই চ্যাপ্টারটা, যেহেতু বায়ুমণ্ডলের চ্যাপ্টার, আমরা প্রথমে জেনে নেব বায়ুমণ্ডলটা বাস্তবে কোন জায়গাটা বলছি। আমরা ভূপৃষ্ঠের উপরে বাস করছি। আমরা যদি পৃথিবীটাকে গোল কল্পনা করে থাকি তাহলে দেখব যে আমরা ভূপৃষ্ঠের উপরে বাস করছি, এই জায়গাগুলোতে বাস করছি। তাহলে এইগুলোতে একটা বায়ু স্তর আছে। পৃথিবীতে কেন্দ্রমণ্ডলে তো আমাদের অনেক কিছু আছে, আমরা আগে জেনেছি। এই বায়ু স্তরটা আমরা যদি উচ্চতা অনুসারে সাজাই, কত কিমি পর্যন্ত কি স্তর আছে এবং সেই স্তরগুলোর কাজ কি আমরা জেনে নেব, ভালো করে না খারাপ করে। হ্যাঁ, তারপরে আমরা জানবো যে উচ্চতা অনুসারে হয়ে যাওয়ার পর চাপের অনুসারে চাপের স্তর ভাবে ভাগ করব, তারপরে আর একবার ভাগ করব উষ্ণতা অনুসারে। তাই আমরা স্তরগুলোকে আমরা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তা প্রথমে আমরা উচ্চতা অনুসারে ভাগ করি নিয়ে আমরা ভূপৃষ্ঠে এখানে বাস করছি। তাহলে আমি একটা ছবি এঁকেছি, তার আগে দেখি নিই এই বায়ুমণ্ডল বাতাসে কতটা পর্যন্ত আছে। একবারে কি সূর্যের কাছ পর্যন্ত আছে সেটা আমরা জেনে নেব। যে সূর্য যদি হয় না, আমাদের মোটামুটি 1000 মানে 750 পর্যন্ত ভালোই আছে বায়ুমণ্ডলে, অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো। তারপরে কিন্তু 1000 কিমি পর্যন্ত হাইয়েস্ট আছে, তবে কম আছে, খুব শ্বাসকষ্ট হবে উপরে উঠতে গেলে। তাহলে 1000 আমাদের প্রশ্নটা 1000 কিলোমিটার, হ্যাঁ এখানে মনে রাখবে, কিমি পর্যন্ত। কিন্তু যখন আমরা হিমালয় পর্বতে উচ্চতা মানে তখন তো 8848 মিটার, 8848 মিটার, সেটা কিন্তু এটা কিন্তু কিলোমিটার মনে রাখবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে কিমি লিখলাম। আমি কিন্তু উচ্চতা অনুসারে ভাগ করব। তাহলে কতটা বায়ুমণ্ডল থাকে আমরা জেনে গেলাম। আর একটু জেনে নেব যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি। আমরা তো ছোটবেলা থেকে পড়েছি বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, নিষ্ক্রিয় গ্যাস থাকে, জলীয় বাষ্প থাকে, এগুলো বায়ুর উপাদান। তার মধ্যে সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন চক্র তোমরা পড়েছো বিজ্ঞানে। নাইট্রোজেনে 78% পর্যন্ত, 100 ভাগের মধ্যে 78 ভাগ নাইট্রোজেন থাকে আর 21 ভাগ অক্সিজেন থাকে। এটাই কিন্তু এই বইয়ে আলোচনা করেছি এবং বইটা খুব ভালো একটা আলোচনা করেছি। এখন আমরা স্তরগুলো একটুখানি মজা করে ভাগ করব। আমরা মজা করে ভাগ করব মানে একদম না দেখে, আমরা বলেছি না শিখে নেব যাতে স্যারকে বোঝাতে পারো। তাহলে এরকম একটা ছবি নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে, ওপরে কিমিটা নিশ্চয়ই লিখতে পারবে। একটা ঘরে কিমি লিখলে দুটো ঘর কাটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি এখন ভূপৃষ্ঠটাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি, বইয়ে সরলরেখা ধরে থাকে। যেটা বুঝতে পারবো না, এখানে আমরা আম গাছটা আছে না, ওই যে স্কুলটা আছে আমাদের ভূপৃষ্ঠের ওপরে, আমরা এই জায়গাটা বাস করছি। এটা জিরো ধরি। তো জিরো থেকে আমরা কিছুটা উঠে যাব। কত উঠে যাব? 16 কিমি। 16-র পর একটু উঠে যাব 50 কিমি। তোমরা কিন্তু ভালো করে লিখবে, লেখাটা আমার ভালো নয়। আমি রেলের ইঞ্জিন তৈরি করি, তোমরা ট্রেন চালাবে, মানে ইঞ্জিন কোনো রকম পাল্টি হবে না। কিন্তু তোমরা যদি ভালো রকম শিখে নাও না, ইঞ্জিন কোনো ডিস্টার্ব করবে না, তোমার ট্রেন দ্রুত গতিতে চালাতে পারবে, অর্থাৎ ভালোভাবে লিখতে পারবে, ভালো লেখা পরিষ্কার হবে। আমি শুধু ইঞ্জিনটাকে তৈরি করছি। তাহলে লিখলাম 16, 50, 80, ঠিক আছে? দিয়ে 500, 600 লিখলাম। স্যার আমি এখনই পড়ছি, এখনই গিয়ে ভুলে যাব, স্যার একটুখানি আমাকে ভালো করে মনে করিয়ে দিন। হ্যাঁ, 16-র ঘরে নামটা জানো? কারণ এটা কখনো 16 হয়, কখনো 17 হয়, কখনো 18 হয়। তাই মেরু অঞ্চলে একরকম, পৃথিবীটা তো গোল, মেরু অঞ্চলে আমাদের যদি আমরা উপরে উঠি আর এখান থেকে নিচে, সেখানে কিন্তু উচ্চতা 5 থেকে 6 কিলোমিটার। এই টপোস্ফিয়ারের উচ্চতাটা দেখতে পাচ্ছ, আমি পেনে দেখাচ্ছি। আর বিষুবরেখা অর্থাৎ নিরক্ষরেখাতে 15 থেকে 16 কিলোমিটার। তাই 16ই লিখেছি আমি। তাই 16-র ঘরে নামটা বলো, 16 5-এ কত হয়? 16 5-এ 80। তাহলে 80 এখানে 50 করে দিলাম। কোনো অসুবিধা হলো? দিয়ে 500, 600, 500, এই 500টা এখানে একটা 50 বাড়িয়ে শূন্য বাড়িয়ে দিলাম, 600 করে দিলাম। এটা তো মনে থাকবে। চলো, এটা এই 16 কিমিতে আমরা একটা
স্তর এঁকে দেবো একদম। এই যে আমি ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত যাবো আর কি। আমি এখানে এই স্কুলটা আছে না, বললাম না, চলো এখন আমরা 16 কিমিতে গিয়ে একটা স্তর আমরা ভেতরে ভরে ফেলবো। এই স্তরটা কি? এই স্তরটা হচ্ছে ট্রপো। আমি স্ফিয়ার লিখলাম না, ট্রপো, ট্রপোস্ফিয়ার। স্যার তাহলে কি এই 50-এ গিয়ে একটা স্তর হবে? হ্যাঁ, 50-এ গিয়ে একটা স্তর হবে। কি স্তর হচ্ছে? এর ভেতরে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রয়োগ স্ট্র্যাটোস্ফিয়ার। স্যার আমার টপো আর স্ট্র্যাটোটা কেন উল্টিয়ে যায়? মনে হয় এইটা টপো আর এইটা স্ট্র্যাটো। কিছু ব্যাপার নেই, আমি সেটাও মনে করিয়ে দিচ্ছি। তারপরে চলো মেসো এলো আর কি, মেসো আসছে আর কি, মেসোস্ফিয়ার। আমাদের মেসো জানি খুব ভালোবাসে, মেসোস্ফিয়ার। তারপরে এসে থামলো, মেসো থেমে গেল, থার্মোস্ফিয়ার। আর এইখানটা হয়ে গেল আমাদের এক্সোস্ফিয়ার। এ কয় দুশয়, 500 থেকে 600-র মধ্যে এক্সোস্ফিয়ার, 80 থেকে 50-এর মধ্যে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর 50 থেকে 80-র মধ্যে মেসোস্ফিয়ার, 16 থেকে 50-এর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার, আর 0 থেকে 16-র মধ্যে ট্রপোস্ফিয়ার। তাহলে গাড়িতে আগে চাপো, তারপরে স্টার্ট করো। গাড়ি যদি খারাপ হয়, একটু কমজোরি হয়, সেটা আলাদা ব্যাপার, গাড়ি আগে স্টার্ট করতে তারপর চাপতে হয়। তাহলে আগে চাপো, গাড়িতে চেপে পড়লো, নতুন গাড়ি স্টার্ট করলো, মেসো এসে থামলো কোথায়? আমাদের বাড়ি, অর্থাৎ মানে এখানে এখানে মেসো এসে থামলো, এখানে আমার কাছেই থামলো। তাহলে এক্সোস্ফিয়ার হয়ে গেল। চেপে স্টার্ট করে কিন্তু চাপা হবে না নতুন গাড়িতে, ঠিক আছে না? আর নতুন শিখছি না, তাহলে এটাও মনে করিয়ে দিলাম। কি হবে মনে রাখবে? 16, 50 নয় 80, 500, 600, 600-র ওপরে একটা থাকে, কিন্তু সেটা আমরা লাস্টে যাব, ম্যাগনেটোস্ফিয়ার। এখন এই তিনটে স্তরই নয় একই রকম, মানে এই যে আমাদের ট্রপো, স্ট্র্যাটো আর মেসো, আর 16, 50 নয় 80, অর্থাৎ প্রথম নামতাটা এটা হবে হোমো, মানে হয়েছে প্রথম নামতাটা শুধুই নেবে 16, 50 নয় 80, 16, 5-এ 80 আর কি, বুঝতে পারলে? তার মানে প্রথমে যে ছড়াটা বলেছিলাম সেটাই হয়ে গেল হোমো। তো হোমোস্ফিয়ার বলে, তিনটে স্তর একই রকম, অর্থাৎ সমমণ্ডল। আর এই দুটো হচ্ছে আমাদের একটু আলাদা, যেটা হচ্ছে হেটারোস্ফিয়ার। এই আলোচনাটা এখানে করা আছে, আমি আর কিন্তু দেখাচ্ছি না। আমরা বিষমমণ্ডল, ঠিক আছে? তাহলে বিষমমণ্ডল চিনলাম, সমমণ্ডল চিনলাম, হেটারোস্ফিয়ার, হেমোস্ফিয়ার। আমরা এবার ট্রপোস্ফিয়ার সম্পর্কে কিছু আলোচনা করব। স্যার এই বাংলায় বলুন, ট্রপোটা বাংলায় হচ্ছে যে ক্ষুব্ধ, রেগে, অর্থাৎ গাড়িতে যখন স্টার্ট করে না, একটু রেগে রেগে যাচ্ছিল, গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু শান্ত হয়ে যাবে, গাড়িটা বেশ চলছে আরামে, তাহলে আমরা একে ক্ষুব্ধ বলবো বা ঘন বলবো। ঘন হয়ে চেপেছিল গাড়িতে, 2-3 মেসো টাকা আসবে না, আরও কাউকে নিয়ে আসবে, তা ঘনমণ্ডলও বলে, আবার ক্ষুব্ধমণ্ডলও বলে। তাহলে ক্ষুব্ধমণ্ডল কেন বলে না? এই স্তরে ঝড় বৃষ্টি, মেঘ, বজ্রপাত, তুষারপাত সব কিছু হয়, তাহলে রেগে যায়, বিদ্যুৎ চমকায়। চলো আমরা তাহলে ঘনমণ্ডল কেন বললাম? ঘনমণ্ডল হচ্ছে যে এই স্তরটাতে ধূলিকণা, জলীয় বাষ্প, যত কিছু না এখানটা বেশি থাকে, ঘন ঘন অবস্থায় থাকে, ঘনমণ্ডল। স্যার আর কিছু বলা যাবে না? হ্যাঁ, এই স্তরে একটা মজার জিনিস হয়, এই স্তরেই কিন্তু পরিচলন স্রোত দেখা যায় বায়ুর। স্যার সেটা কি জিনিস? আর পরিচলন স্রোত তো আমরা পড়েছি যে অণুগুলো চলাচল করে, মানে অর্থাৎ সূর্যতাপে ভূপৃষ্ঠ বায়ু অণুগুলো গরম হয়, বায়ু লেগে যায়, গরম হয়ে ফুটে যায়, আবার লেগে যায়, বায়ুমণ্ডল গরম হচ্ছে, একটা স্রোত তৈরি হচ্ছে, কিন্তু এখানে তো ভূপৃষ্ঠ পাচ্ছে না, তাই এখানে পরিচলন স্রোত দেখা যায় না। তাহলে আমরা বুঝলাম যে স্যার এখানে পরিচলন স্রোত দেখা যায়, এখানে দেখা যায় না। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায়, যেটা এই স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা হচ্ছে একটা সর্পিল আকারে একটা কিন্তু বায়ু বয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় জেট বায়ু। এটা রাশিয়া যখন যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই বায়ুটা আবিষ্কার করেছিল। তাহলে এইখানে এটা দেখা যায়, খুব ভালো তো স্যার, খুব ভালো লাগছে। হ্যাঁ চলো আরও ভালো লাগবে। এখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে গল্প করি। এটাকে বলেছিলাম মেসো চেপে চাপলো, গাড়িতে স্টার্ট দিল, দিয়ে এখানে এসে শান্ত হয়ে গেল, তাই বাংলার নাম হচ্ছে শান্তোস্ফিয়ার, শান্তোষ মণ্ডল।
তাহলে এটা স্তর কত উচ্চতা আমরা নিজেই বলে দিতে পারবো, 16 থেকে 50-এর মধ্যে। তা শান্ত মণ্ডল হলো, এখানে জেট বায়ু দেখা যায়। আমরা দেখি আর কিছু আলোচনা করেছি কিনা বাড়তি। হ্যাঁ, এখানে একটা আলোচনা করে গিয়েছিল, পজগুলো আমি বলছি না, পজগুলো লাস্টে বলে দিচ্ছি। এইখানে দেখো এই স্তরে উচ্চতা বলছে -55। এইখানে কিন্তু যখন উষ্ণতা হিসাবে আমরা স্তর বিন্যাস করব তখন এখানে -55 দেব, অর্থাৎ এটাও কিন্তু আমাদের উষ্ণতা হিসাবে কিন্তু স্তর বিন্যাস হয়ে যাচ্ছে -55°C। তাহলে একটু টুক করে এই জায়গাটা পজ বলে দিই, যেটা ট্রপোস্ফিয়ারের শেষ, স্ট্র্যাটোর শুরুর মাঝে একটা বিন্দু বিন্দু দিয়ে একটা পজ তৈরি করে দেবে। আর সুন্দর এই জায়গাটা, কারণ তেল আর জলে তো মেশে না, একটা স্তরের সঙ্গে তো একটা স্তর পুরোপুরি মিলে যায় না, তেমনি একটা পার্থক্য থেকে যায়, সেই জায়গাটাতে একটা পজ তৈরি হয়, ট্রপোপজ বলি, যার উপরে হবে তার পজ। চলো আমরা একটু দেখে নিই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আর কি আলোচনা করেছিল। এখানে -0°, এখানে উষ্ণতা, পজে উষ্ণতা হচ্ছে 0°, স্ট্র্যাটোপজে। আর ট্রপোপজে হচ্ছে আচ্ছা ঠিক আছে, স্ট্র্যাটোপজে 0°। তাহলে এখানটা 0° হবে। তাহলে এখানে জলীয় বাষ্প উঠে গেল, কিন্তু তার আগে 0 হয়েছিল, মেঘ জমে গেল, বৃষ্টি হলো, কিন্তু তারপরে আরও কমে গিয়েছিল, এটা কিন্তু আবার বেড়ে গেল, তো মাইনাস থেকে আবার 0 হলো, তাহলে বাড়ে, এটা হচ্ছে কমে, যেটা প্রতীক উঠবে কমে, এটা বাড়ে, কারণ মাইনাস থেকে 0 হয়ে গেল। চলো তারপরে যাব আমরা মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে কাজ কি? কারণ মেসোস্ফিয়ারে কাজ আমরা জানি যে উল্কাপিণ্ড রাতের বেলা যেটা আকাশ থেকে পড়ে, সূর্য থেকে, মানে সূর্য থেকে বলছি, মানে উপরে যে সূর্য কল্পনা করি, আকাশ থেকে যদি পড়ে, এই মেসোস্ফিয়ারে এসে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। আর কিছু দিয়েছে কিনা দেখি, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এখন 0 ছিল, তাহলে তাপমাত্রা হ্রাস পেয়ে কত হবে? -99°C, তাই তো, 95°C। তাহলে এইখানটা -95°C। ঠিক ঠিক তোমরা তৈরি করে নেবে, তোমরা একটু খাটো, নিজে আমি বলে দিচ্ছি, তোমরা একদম ফ্রেশ করে লিখে ফেলবে, তাহলে সহজ হয়ে যাবে। তারপরে থার্মোস্ফিয়ারে এসে গেছি আমরা মেসোর ওপরে, ঠিক এই জায়গাটাতে, যেটা এই স্তরে তাপমাত্রা পৌঁছায় বলছে 1200°C। আর এইটা হয়ে যায় 1240, যেটা আমাদের এইখানটা থার্মোর পর এক্সোস্ফিয়ারে হয় 1240। মনে রাখতে পারবে না? এটা যদি মনে রাখতে পারো, অনেকটা টপ জায়গা শেখা হবে। -55 থেকে 0 পজে আছে, প্রত্যেকটা পজে দিয়ে এঁকে দেবো, এগুলো পজ হবে একটা করে, এটা একটা করে পজ হবে, যার উপরে হবে সেটা তার পজ, থার্মো পজ, এটা মেসোস পজ হবে। এটা 1200, এটা 55 আর 95টা মনে রাখবে, দুটোই মাইনাস, আর 0টা মাঝে ভরে দেবে। আর 1200 লেখার পর 1240, এগুলো বাড়লো, তাহলে প্রথমে কি হলো? কমলো, তারপরে বাড়লো, তারপর আবার কমলো, তারপর বাড়লো। মনে থাকবে তো? তাহলে উষ্ণতা অনুসারে আমাদের স্তর বিন্যাসটা কিন্তু হয়ে গেল। স্যার আর একটু আমাদের বলে দিন, কি বলে দেবো? না স্যার, আমরা তো ওজোন স্তর শিখেছি, আমরা আয়নোস্ফিয়ার শিখেছি, ম্যাগনেটোস্ফিয়ার শিখেছি, স্যার সেইগুলো কোথায় আছে? আপনি তো সব এখানে বলে দিলেন, আর কেউ নেই। হ্যাঁ, সেইগুলো তো আছেই। আমরা প্রথমেই যাব যে ওজোন স্তর, যেটা আমাদের পৃথিবীর রক্ষা কবচ, যেটা অতি বেগুনি রশ্মিটাকে আটকায়, সে কোথায় আছে? এই যে আমরা এইখানটা যাব 40 থেকে 45, মানে এই 50-এ গিয়ে শেষ হয়েছিল কে? স্ট্র্যাটো। এই 40 থেকে 45-এর মধ্যে একটা স্তর এঁকে নেবো সুন্দর করে, এটাই হচ্ছে ওজোন স্তর। আমরা দেখিনি 40 থেকে 45 কিমির মধ্যে এই স্তরটা বিরাজ করছে। স্যার এটা তো বুঝতে পারলাম, এই স্থলে উষ্ণতা 76°C হয়, মানে খুব গরম হয়ে যায় মাঝে মাঝে। কেন গরম হয় আমি পরে ভিডিও ডিসকাস করবো, এই ভিডিওটা হয়তো সম্ভব হবে না। চলো আমরা দেখে নিচ্ছি। তাহলে স্যার মোটামুটি বুঝতে পারলাম। আর একটা বলুন, আয়নোস্ফিয়ারটা কোথায় থাকে? আয়নোস্ফিয়ার, এই যে থার্মো শুরু হয়েছে, অর্থাৎ এইখানে মেসো, 80-তে মেসো শেষ, থার্মোর শুরু, এই জায়গাটাতে একটা পজ আছে, থার্মো পজ। এই জায়গাটা বেশি করে আমরা নেব, মানে মেসো পজের উপর থেকে, উপরে থার্মোটাকে একটু বেশি করে নেবো, মেসোটা একটু কম নেব, দিয়ে একটা স্তর রাখবো। এইটাই কিন্তু হচ্ছে আয়নোস্ফিয়ার। এটা মেসোস্ফিয়ারের উপরের অংশ থেকে থার্মোস্ফিয়ারের মধ্যে বিস্তৃত।
তাহলে মেসোস্ফিয়ারে শুদ্ধ আমরা ওপরটা নেবো, মেসে এসে থামবে তো, তাহলে মেসোস্ফিয়ারে শুদ্ধ ওপরটা নেব, থার্মোস্ফিয়ারে গিয়ে না, মেসোস্ফিয়ারের ওপরের অংশ আর থার্মোস্ফিয়ারের মধ্যে, তাহলে মেসোস্ফিয়ারের ওপরটা নিলাম আর থার্মোস্ফিয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম, এইটা হয়ে গেল আমাদের আয়নোস্ফিয়ার। এই স্তরেই তো আমরা মরুভূমিতে গেলে, মরুভূমি বলছি মানে মেরু অঞ্চলে গেলে অদ্ভুত জিনিসগুলো দেখতে পাবো, মেরুজ্যোতি, অদ্ভুত অদ্ভুত অরোরা, এগুলো দেখতে পাবো। এখানেই তো আমাদের এটা আছে বলি তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, রেডিও তরঙ্গ তো প্রতিফলিত হয় এই স্তর থেকে। এটা হচ্ছে আয়নোস্ফিয়ার, যেটা থার্মোস্ফিয়ারও কাজ বলতে পারি। সেই জন্য দেখবে কোনো কোনো বইয়ে থার্মোস্ফিয়ারও কাজ হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত করা, আবার কোনো কোনো বইয়ে দেখবে যে আয়নোস্ফিয়ারের কাজ হচ্ছে বেতার তরঙ্গে প্রতিফলিত করা। এই ঘটনাটা সেই একই, কিন্তু আমাদের থার্মোস্ফিয়ার মানে কি তাহলে আয়নোস্ফিয়ার হলো না? অনেক সময় থার্মোস্ফিয়ারকে আমরা আয়নোস্ফিয়ারও বলে দিই, তা না। এইটা কোন জায়গাটা আয়নোস্ফিয়ার তোমাদের আমি দেখালাম, মেসোর ওপর থেকে থার্মোর কিছুটা নিলাম মাঝামাঝি জায়গা। তাহলে আমাদের হয়ে গেল। আর একটা ম্যাগনেটোস্ফিয়ার আছে। এই ম্যাগনেটোস্ফিয়ারটা আমাদের কোনখানটা না, ম্যাগনেটোস্ফিয়ারটা হচ্ছে যে এই 13,030 থেকে 64,000 কিমি, অনেক সূর্যের কাছাকাছি। এখানে নাকি বেশিরভাগই প্রোটন আর ইলেকট্রন আছে। আর একটা জায়গায় আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম ছিল, সেটা কোন জায়গাটাতে আমরা একটু দেখে নেব। মনে রাখবে যে এই প্রোটন আর ইলেকট্রন সেটা কিন্তু একমাত্র ম্যাগনেটোস্ফিয়ারে আছে। হাইড্রোজেন আর হিলিয়াম আমাদের আছে এক্সোস্ফিয়ারে যাবো, এক্সোস্ফিয়ারে গেলে পেয়ে যাবো, দেখিনি সৌর ঘনত্ব কম, আমরা মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, হ্যাঁ আমরা এই দেখে এখানটা পাবো আমরা হেটারোস্ফিয়ার। এইখানটা দেখতে পাচ্ছি হেটারোস্ফিয়ারের মধ্যে রয়েছে হিলিয়াম, নিয়ন, হাইড্রোজেন, এই জায়গাটা। হিলিয়াম, হাইড্রোজেন, সূর্যে তো হাইড্রোজেন আর হিলিয়ামের বিস্ফোরণ ঘটে, তাহলে হেটারোস্ফিয়ারের মধ্যে। আর দুটোকে নিয়ে তো আমরা হেটারোস্ফিয়ার করেছিলাম, আমরা শিখে ফেললাম। চাপ বলে একটু দেখে নাও, কিছুই নেই, ছবিটা এরকম আঁকবে, 0 থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, ভূপৃষ্ঠ পর্যন্ত আঁকার পর 20 নামতা দেবে, 20, 40, মানে 20 নামতা বলতে 20 দুগুণে 40, 20 তিনে 60, 20 চারে 80, 20 পাঁচে 100 দিয়ে ভাগ করে নেবে। দিয়ে দেখো 10⁻6, 5, অর্থাৎ চাপ দিয়ে খুব সহজে হয় 0, 20, 40, 60, 80, 100। দেখো হয়ে গেছে। এবার আমরা এইখানে আমরা 10⁻5 থেকে শুরু করি, 5, 10⁻4, এভাবে কমতে কমতে একটা জায়গায় এসে 1 হওয়ার পর যেটা প্রমাণ বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রিটা হবে 1.013, এটা বায়ুমণ্ডলের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, যেটা আমরা মনে করি। আমাদের মোটামুটি এই জায়গাটা হলো। পরের ভিডিও আমরা ওজোন স্তরটা কেন গরম হয় আর ওজোন স্তর আমাদের কীভাবে বাঁচায় তোমরা দেখে নিতে পারো, লেখা আছে, খুব ভালো লিখেছে। বাকিটা আলোচনা করে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।